This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ আমাদের ব্রেক করা একটা খবর গোটা রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে। খবরটা কি? প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে, ইডিও করছে, সিবিআইও করছে। সিবিআই তাদের যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম, যে নামের ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কাকুর কাছে নাকি 15 কোটি টাকা দাবি করেছিলেন। এই বেআইনি দুর্নীতির বখরা হিসেবে 15 কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু খবরটার আর একটা দিক আছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কে, তার পরিচয় সবিস্তারে সেখানে লেখা নেই। তাই তৈরি হয়েছে ধোঁয়াশা, তৈরি হয়েছে দ্বন্দ্ব। এটা সিবিআই কেন করলো সেটা নিয়ে আজ আমাদের বিকেলের বিতর্ক। বিভিন্ন অতিথির রিয়াকশন আপনাদের শোনাবো। আমাদের এখানেও যারা গেস্টরা আসেন, অতিথিরা এসেছেন। সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যে এই চার্জশিট কি ভবিষ্যতে ধোপে টিকবে? কেন তার পরিচয় লেখা হয়নি? কারণ এই নামের সঙ্গে এই রাজ্যের একজন অত্যন্ত হেভিওয়েট পলিটিশিয়ানের নাম এক। তাই আজকে এই ইস্যু আমরা বেঁচেছি। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন প্রথমেই আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অভ্র সেন, বাঁদিক থেকে বিজেপির প্রতিনিধি এবং মুখপাত্র। মাঝখানে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা এবং মুখপাত্র। এবং একেবারে এই পাশে রয়েছেন বিশ্বজিৎ দাস, তিনি হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং এই রাজ্যের শাসক পক্ষের হয়েই সচরাচর তিনি আমাদের বিকেলের বিতর্কে পার্টিসিপেট করলে বলেন। আমরা প্রথমেই আপনাদেরকে ফুল স্ক্রিন জুড়ে কিছু লেখা দেখাবো। দেখুন TV9 বাংলা স্ক্রিন। সেখানে বলা হচ্ছে 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে, বসত বাড়ি, সেই বাড়িতে কয়েকজন সেখানে গেলেন তাকে ঘুষের টাকা দিতে, এই চাকরি দুর্নীতির ঘুষের টাকা দিতে। কোন কোন চরিত্রের কথা বলা হচ্ছে দেখুন। আমি কিছুটা বাংলাতেও বলবো, কিছু কিছু ইংরেজিটাও বলবো, তার কারণ যেটা এই ভাষাতেই লেখা হয়েছে। এখানে বলছে ইনভেস্টিগেশন রিভিলড ইন 2017 কুন্তল ঘোষ, এরা কিন্তু অ্যাকিউজড, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন, সুরজিৎ চন্দ had visited the residence of accused Sujoy Krishna Bhadra at Behala for delivery of bribe amount to Sujoy Krishna Bhadra। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে আমরা মার্ক করেছি। দেখুন এই জায়গাটা, এই প্যারাগ্রাফটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে ঘুষের টাকা দিতে তারা জড়ো হলেন। আর কি কি আছে আমাদের স্ক্রিন লক্ষ্য করুন, আবার ফুল স্ক্রিন দেখাবো আপনাদের। সেখানে বলা হচ্ছে ওই বৈঠকে কিভাবে দুর্নীতি করে চাকরিতে অকৃতকার্য এবং যারা ডাহাফেল তাদের ঢোকানো হবে, এইটার একটা স্ট্র্যাটেজি প্ল্যান হচ্ছে। টাকার বখরা নিয়েও আলোচনা। এই বৈঠকে অরবিন্দ নামের একজন ছিলেন, যিনি কুন্তল ঘোষের সহকর্মী বা তার অ্যাসিস্ট্যান্ট, তার স্টাফ বলে লেখা আছে। এই অরবিন্দ সেখানকার যে কনভারসেশনটা বৈঠকে হয়েছিল সেটা রেকর্ড করে ফেলেছিলেন একটা মোবাইলে। আমরা জানি না সেই মোবাইল যে রেকর্ডিংটা করেছিলেন তিনি লুকিয়ে চুরিয়ে করেছিলেন না জানিয়ে করেছিলেন। সম্ভাবনা বেশি লুকিয়ে চুরিয়েই করেছিলেন। সেই রেকর্ডিংয়ে কিছু তথ্য উঠে আসছে বলে সিবিআই দাবি করছে। কি দাবি? শোনা যাচ্ছে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর, তিনি সেই রেকর্ডিংয়ে পাওয়া গেছে, তিনি অন্যদের বলছেন, অর্থাৎ বাকি যারা সেখানে জড়ো হয়েছিলেন তাদের বলছেন, জানো তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিবিআই বলছে জনৈক, কাকু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছেন। অলরেডি যে রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে বা যারা টাকা দিয়ে দিয়েছে ঘুষের টাকা, তার দরুন আমি বললাম এত টাকা আমি দিতে পারবো না। এটা সুজয় কৃষ্ণর বয়ান, অ্যাকর্ডিং টু দ্যাট রেকর্ডিং, শুধু অডিও, যেটা পরবর্তীকালে ল্যাপটপে তোলা হয়েছিল। কে রেকর্ড করেছিল? অরবিন্দ রেকর্ড করেছিল। বলা হচ্ছে যে আমি এত টাকা দিতে পারবো না। পাল্টা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হুমকির সুরে বলা হয় তাহলে সব বাতিল হয়ে যাবে, হয় বাতিল করে দাও কিংবা এমন জায়গায় ট্রান্সফার পোস্টিং দিয়ে দেবো যে চাকরি করতে পারবে না একেবারে, যেমন করে হুমকির সুর থাকে। এটা সুজয় কৃষ্ণর বয়ানে আছে, অর্থাৎ রেকর্ডিং, অডিও রেকর্ডিংয়ে আছে। আমরা বলছি না কোন সুজয় কৃষ্ণ যাকে কাকু বলে গোটা এখন ব্রহ্মাণ্ড চেনে। এহেন কাকু দাবি করছেন যে তাকে বলা হয় নাহলে অ্যারেস্টও করিয়ে দেবো সেই সমস্ত ক্যান্ডিডেটকে যারা ঘুষ দিয়েছে। এবং
ইংরেজিতে লেখা আছে there is a rift between Partho Chatterjee, there was a rift between Partho Chatterjee and অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চ্যাটার্জির পরিচয় আছে, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচয় লেখা নেই। সুতরাং এইখানেই আমাদের প্রশ্ন, যদি বাকি সবার ক্ষেত্রে পরিচয় ব্র্যাকেটে পাশে লেখা থাকে যে চার্জশিট আদালতে জমা পড়ছে, তাহলে পার্টিকুলার এই নামের পাশে কেন কোনো পরিচয় লেখা নেই? দেখুন, আমাদের বলতে কোনো দ্বিধা নেই, এটা সচরাচর আমাদের একটা পিতৃতান্ত্রিক দেশ। যে কোনো স্কুলে কলেজে আজকাল অনেক জায়গায় মায়ের নাম লেখা হয় বটে, বাপের নামটা খুব ইম্পর্টেন্ট, পিতৃ পরিচয়, সেটাও কিন্তু কোথাও উল্লেখ করা নেই। এবং এই চার্জশিটে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে অ্যাকিউজড লেখা নেই, কোথাও লেখা নেই অ্যাকিউজড। কি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে তাও লেখা নেই, ব্যবস্থা নেওয়া হবে কিনা তাও লেখা নেই। এতগুলো প্রশ্ন আমরা তুলছি। এই যে একটা রহস্যময় এমন একটা বৈঠক, যেখানে এমন ভারী একটা নাম, যে নাম উচ্চারণ করলেই কোনো একটা দিকে সাধারণ মানুষের নিশানা চলে যেতে পারে, তাহলে কি ইঙ্গিত সেদিকেই? যদি তা না হয় তাহলে এই নামটা ভাসানো হলো কেন? ডিবেটের এটাই হচ্ছে মেন ব্যাপার। প্রথমেই আমরা যাব অভ্রর কাছে। অভ্র, দেখুন, এই যে কালীঘাটের কাকুর কেলেঙ্কারি কাণ্ড নিয়ে আপনি এতক্ষণ বক্তব্য রাখলেন, এটার সঙ্গে একটা জিনিস সত্যি ঠিকই বলেছেন যে ওখানে তো কোনো ক্যালেন্ডার কার্তিকের নাম উল্লেখ করা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা আছে। এবং আপনাদের মৌলিক প্রশ্ন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাই তো, কংগ্রেসের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, বা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, বা কোনো জনৈক রাস্তায় পথ চলতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন। আপনি এটা বলছেন, কিন্তু আপনি এটা বললেও যেটা মজার ব্যাপার হচ্ছে, একটা প্রেস রিলিজ আমার হাতে অলরেডি এলো, যেটা মিডিয়াতে রিফ্লেক্টেড। সেটা প্রেস রিলিজটা করেছেন সঞ্জয় বাসু নামক একজন অ্যাডভোকেট। ইনি হচ্ছেন ভাইপো বলে পরিচিত যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার অ্যাডভোকেট। এবং এই প্রেস রিলিজ যেটা করা হয়েছে, এখানে মোটামুটি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি হয়েই গেছে। এবার যুক্তির প্রশ্নে আসি। আপনি যে বলছেন না যে কেন অভিষেক ব্যানার্জিকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া হয়নি ওই চার্জশিটে, এটার উত্তর আমার যেটা মনে হচ্ছে, না থাকতো এই প্রশ্ন তুলতাম না। আমি একজন সবার পরিচয় আছে, আমি বলছি আমি অ্যাজ আ লয়ার আমি আপনাকে বলছি, দায়িত্ব সহকারে বলছি, অডিও রেকর্ডিং এ যেই জিনিসগুলো পাওয়া গেছে সেটাই কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে ওই চার্জশিটে। এবং ওই অডিও রেকর্ডিং এ যদি এই কালীঘাটের কাকু যিনি কেলেঙ্কারি কাণ্ডটা করে বসলেন, তিনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো পোস্ট বা অন্য কিছু দিয়ে রেফার করতেন, তাহলে সেটাই নথিবদ্ধ হতো। নিশ্চয়ই সেটা নেই বলে অ্যাজ আ ম্যাটার অফ ল সেটা চার্জশিটে নথিবদ্ধ করা হয়নি। এবার আমি এটা জাস্ট শেষ করে আপনাকে মনে রাখতে হবে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে কালেক্ট করতে না পারে ইডি এবং সিবিআই, সেই কারণে কিন্তু এসএসকেএমে মোটামুটি ওনাকে গ্যারেজ করে দিয়ে শিশুর পেটে শুইয়ে মাসের পর মাস আঙ্গুল চষানো হয়েছিল। উনি আঙ্গুল চুষেছেন শিশুর পেটে শুয়ে শুয়ে, কিন্তু তারপরেও যখন উনি বাঁচতে পারলেন না, এই যে প্যালপিটেশন শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে, এবং এই যে সঞ্জয় বসু নামক মহান ব্যক্তিটি প্রেস রিলিজ করেছেন, এটাতেই পরিষ্কার যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আলাদা করে বলার আর কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি অভ্রর সাথে এই কথাটার ব্যাপারে আমি একমত। এটা সত্যি কথা যে তৃণমূলের দিক থেকে কিছুটা ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনির মতো একটা ব্যাপার হলো। এই প্রেস রিলিজটা করে সঞ্জয় বোস আখেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপকার করলো নাকি অপকার করলো আমি জানি না। তবে হ্যাভিং সেড দ্যাট, এটাও ঘটনা যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সিবিআই ভাষা ঠাকুর হয়, যে ওর পরিচয়টা একেবারে মুখ ফুটে বলা যায় না নিজের মুখে? কেননা এটা ঘটনা, অভ্র যা বললো ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যেটা কমন প্র্যাকটিস, পুলিশে কোনো নর্মাল জিডি এফআইআরও যখন হয়, যেহেতু এক নামের একাধিক ব্যক্তি, রাজাও অনেকজন আছেন পশ্চিমবাংলায়, অভ্রও অনেকজন আছেন, শতরূপ অনেকজন আছে, সো অন অ্যান্ড সো ফোর্থ, একই নামের যেহেতু একাধিক ব্যক্তি আছে পৃথিবীতে, সেহেতু একদম স্পেসিফিক্যালি কে অভিযুক্ত বা কাকে নিয়ে আমরা কথা বলছি সেটাকে করার জন্য হয় বাবার নাম, না হলে বাড়ির ঠিকানা ইত্যাদি ইত্যাদি কিছু একটা, বা অনেকে হয়তো ডাক নাম তার সঙ্গে অ্যালিয়াস অমুক বলে করা হয়। এবং যেটা রাজাদের ক্ষেত্রে আপনারা বলছেন প্রত্যেকের ক্ষেত্রে করা হয়েছে, বুঝলাম যে একটা চার্জশিটে বাকিদের ক্ষেত্রে করা হয়নি, একজনের ক্ষেত্রে তাহলে এই প্রশ্নটা উঠতো না। প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু করা হয়েছে, একজনের ক্ষেত্রে এক্সেপশন কেন? পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে লেখা আছে দেন এডুকেশন মিনিস্টার, এক্স্যাক্টলি। সুতরাং আমি এই কারণে এই কথাটা বলছি যে এই প্রশ্ন আসবেই যে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা মার্জিন কেন ছাড়ছেন, কেন ফাঁক কেন ছাড়ছেন। তবু এটা ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা যে কেউ বুঝতে পারছে, এটা যথেষ্ট কারণ একজনকে প্রসিকিউট করার, তাকে গ্রেপ্তার করার। দেখুন, এটা মাথায় রাখতে হবে যে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে একটা লোকের ঝামেলা হচ্ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ঝামেলা করতে
করতে পারে। এবং আজকের এই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় নয়, সেদিনের এই দুর্দণ্ড প্রতাপ ক্যাবিনেটের 2 নম্বর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সমানে সমানে ঝামেলা করতে পারেন এমন একজন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা সমস্ত র্যাশনালিটি এবং লজিকের কথা বলছি। এবং তার থেকে বড় কথা, আমাদের মনে আছে রাজাদা, যখন এই গোটা এই সমস্যাটা চলছিল, ছেলেমেয়েদের ধর্ণা ইত্যাদি, এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মানে যাকে অনেকে ভালোবেসে গরুচোর অভিষেক কি কয়লাচোর অভিষেকও বলে, এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্পেসিফিক্যালি এসএসসি বা টেটে প্রতারিত ছেলে মেয়েদের তিনি নাকি সমস্যা মিটিয়ে দেবেন বলে একাধিকবার ক্যামাক স্ট্রিটের অফিসে এদের সঙ্গে বৈঠক করেছেন। কোনো লুকোচুরির ব্যাপার নেই, আপনাদের মিডিয়ার সামনে। এই কুণাল ঘোষ আর এক জেল কাটা চোর, সে এরকম দু একটা বৈঠকের অর্গানাইজ করেছিল, আপনাদের মনে আছে, একাধিক মিটিং করেছে। অর্থাৎ আমি কথাগুলো এই কারণে বলছি, আজকে যেন এই কথা আমাদেরকে শুনতে না হয় যে ওটা কোন অভিষেক আমি জানি না, পশ্চিমবাংলার রাজ্য সরকারের তো আমি কেউ নই, ওখানে কে চাকরি পাবে কে চাকরি হারাবে আমার তো কোনো কারবার নেই। আরে বাবু, তুমি কিন্তু ওখানকার চাকরির সমাধান করে দেবে বলে একাধিক বৈঠক করেছো। সো ইউ আর দ্যাট পাওয়ারফুল যে পশ্চিমবাংলায় যে আসপর্দা আপনি রাজাদা, আপনার নেই কি, আমার নেই কি, আর 5 জনের নেই, তৃণমূলের অনেক বড় বড় নেতার নেই, আপনি সেই দায়িত্বটা নিয়েছিলেন যে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারছে না, পার্থ চট্টোপাধ্যায় পারছে না, আমি সেটা করে দেবো। এখন যখন নামটা চার্জশিটে চলে এসছে, এখন ওটা আমি নই, ওটা অন্য লোক বলে পাশ কাটানো যাবে না। পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারছে চাকরি চুরির অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এবার গ্রেপ্তারটা করা হয় কিনা আমরা সেই দিকে তাকিয়ে আছি। সঞ্জয় বোস, সঞ্জয় বাসু, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আমরা স্ক্রিনে দেখাচ্ছি, তাও আমাদের বারবার বলাটা কর্তব্য, আমরা বারবার বলছি। তিনি বিবৃতি প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে আমার মোয়াক্কেল বা আমার মক্কেল বারে বারে কেন্দ্রীয় এজেন্সির ডাক তিনি উপেক্ষা করেননি, তিনি গেছেন, তিনি সহযোগিতা করেছেন। এতদ সত্ত্বেও তার নামটা এইভাবে এখানে উল্লেখ করে বা ভাসিয়ে দিয়ে তিনি বলছেন অভিষেক ব্যানার্জি নামটা উল্লেখ করে আদতে আমার মোয়াক্কেলের সম্মানহানি করা হচ্ছে, তার ইমেজ বা তার ভাবমূর্তিতে কাদা ছেটানো হচ্ছে। অর্থাৎ সঞ্জয় বাসু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবশ্যই তার আইনজীবী যখন লিখেছেন, তারা মনে করছেন যে আসলে কেন্দ্রীয় এজেন্সির ইঙ্গিতটা তাদের দিকে। আমরা ন্যারেটিভস নিয়ে কথা বলছি, যেটা আছে তার ব্যাখ্যা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। তার কারণ, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হতো, তাহলে কি দায় ছিল, যেটা শতরূপ এইমাত্র বলছিলেন যে কি দায় ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর ABCD সাধারণ মানুষ নয়, তিনি একজন নির্বাচিত এমপি। তিনি তার সঙ্গে তথ্য প্রমাণ থাকে, তাহলে তার নাম থাকতে অসুবিধা ছিল না। এবং তার নামের পাশে অ্যাকিউজড এই কথাটাও নেই। তার মানে এই নামটা নিয়ে আসা মানে রাজনীতিতে আবার জল ঘোলা হওয়া। যদি এটা না হয় তাহলে রাজাদা এটার যথেষ্ট সুযোগ ছিল সিবিআইয়ের কাছে যদি তথ্য প্রমাণ থাকতো, কালীঘাটের কাকু যদি সেই প্রমাণ দিতেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে এরকম একটা ধোঁয়াশা তৈরি হতো না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা বলতে চাইছেন? অভ্র যুক্তি আপনার কেমন লেগেছে? অভ্র যেটা বলতে চাইছিলেন বিজেপি মুখপাত্র, যে ওই বৈঠকটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় ভেঙে বলেননি সুজয় কৃষ্ণ ভদ্র, সিবিআই যেটুকু পেয়েছে সেটুকু দিয়েছে। এই যুক্তিটার পক্ষে আপনি কি? না, সিবিআই তো আমাদের মতো লোক নয়, তাদের তো আরো সেটা ভাঙার সুযোগ আছে। যদি এটাই হতো, সিবিআই যদি শুধু ওই বৈঠকে কি আলোচনা হলো সেটুকু নিয়েই তার তথ্য দিত, চার্জশিট দিত, তাহলে সিবিআই কেন? আপনি গিয়ে শুনে বসে ওটাকে ঠিক করে লিখে দিতে পারতেন কি বলেছে। কারণ চার্জশিট দেওয়ার আগে তাকে অনেকগুলো পদক্ষেপ এগোতে হয় এবং ক্রস ভেরিফিকেশন করতে হয়। সেই ক্রস ভেরিফিকেশনের সুযোগ ছিল, সেটা যদি না করে থাকে তাহলে সিবিআইয়ের সদিচ্ছার অভাব। সুতরাং কোনোভাবেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সিবিআই রাজনৈতিকভাবে এই নামটাকে ব্যবহার করছে। বেশ, আমি বুঝতে পারছি উনিও বোধহয় চাইছিলেন। এক সেকেন্ড আমি একটু পিসিআরকে অনুরোধ করব যে আমাদের যারা রাজনৈতিক লিডারশিপ একের পর বিভিন্ন দলের যে প্রতিক্রিয়াগুলো দিয়েছেন, ওদের বলা শেষ হলেই আমরা সেটা মানুষকে যাতে দেখাতে পারি। ফিরছি আমরা শতরূপ এবং অব্দর কথা। আমার কথা শুনে যেটা মনে হলো, বিশ্বজিৎ বাবুও মনে মনে চাইছিলেন যে সিবিআই আর একটু বেশি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, পরিচয়, পাসপোর্ট সাইজ ছবি সহ বলুক। যাই হোক, সেটা না বলাতে উনিও দুঃখ পেয়েছেন। আমি এখানে দুটো কথা বলি। প্রথম কথা, আমি অব্রর এই যুক্তিটার সাথে আমি যেমন একটা কথার সাথে একমত হলাম, আমি এটার সাথে একমত হতে পারছি না। দ্বিতীয় যুক্তিটা কেন পারছি না আমি সেটাও বলছি। পার্থ চট্টোপাধ্যায় বা নামের পাশে লেখা আছে দেন এডুকেশন মিনিস্টার। এবার সুজয় কৃষ্ণ এই ভদ্র বলে যে লোকটি, আমি ওই মিটিংয়ে ছিলাম না, আপনারা জানেন আমার ওই সব চুরিফুরি করার অভ্যেস নেই, কিন্তু যারা ছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র কি তাদের সঙ্গে কথা বলার সময় পার্থ চট্টোপাধ্যায়কে বারবার দেন এডুকেশন মিনিস্টার বলে সম্বোধন করছিলেন না তো? ইনফ্যাক্ট পার্থ চট্টোপাধ্যায় তখন তো দেন এডুকেশন মিনিস্টার হননি, তখন তো নাও এডুকেশন মিনিস্টার ছিলেন, পরবর্তীকালে প্রাক্তন হয়েছেন। সুতরাং এটা স্বাভাবিক, এটা লজিক যে আমি বলি। দ্বিতীয় কথা আমি এখানে বলছি,
এগুলো দেখুন আমার সবার কাছে এগুলো প্রশ্ন। এই স্পেকুলেশনের এই জায়গাগুলোরই দরকার পড়তো না যদি কিনা মানে একটা প্যাটার্ন ফলো করা হতো এবং পরিষ্কার সিবিআই ওটাকে স্পেসিফাই করতো। কিন্তু আমি বারবার করে এই কথাটা বলছি যে এই টেকনিক্যালিটির এই 19-20-এ জলঘোলা বহুদিন হয়েছে, বহু সময় নষ্ট হয়েছে। যে ছেলে মেয়েগুলো প্রতারিত হয়ে রাস্তায় বসে আছে, পৃথিবীর কোনো আদালত তাদের জীবনের এই বছরগুলো ফেরত দিতে পারবে না, যে সময় অলরেডি চলে গেছে। যে ছেলে মেয়েগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুলে পড়তে গিয়ে অযোগ্য শিক্ষকদের কাছে পড়তে বাধ্য হলো, তাদের এই শিক্ষার এই সময়টা ফেরত দিতে পারবে না কোনো আদালত। সুতরাং এই স্পেকুলেশনে যেন সময় নষ্ট না হয়। আর রাজারা 5 সেকেন্ড প্লিজ আর দিন। আমি আর একটা কথা বলছি, এই যে সঞ্জয় বসু নিশ্চয়ই একজন দিগ্বিজয়ী ব্যারিস্টার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ওনার আগামী দিনে ওনার মূর্তি বসবে ধর্মতলা মোড়ে। কিন্তু এই যে একটা অসামান্য যুক্তি দেখিয়েছেন যে আমার মক্কেলকে যতবার ডাকা হয়েছে ততবার গেছেন, অতএব তার নাম কেন এখন চার্জশিটে আছে। মানে এটা লোক ধরুন চুরি করলো, কেমন ডাকাতি করলো, খুন করলো, ধর্ষণ করলো, কিন্তু পুলিশ যতবার ডাকলো প্রত্যেকবার চলে গেল। পুলিশ ডাকার আগে থানায় পৌঁছে গেল। তাহলে সে এবার বলবে দেখো আমি ডাকাতি করে থাকতে পারি, খুন করে থাকতে পারি, তুমি ডাকলে তো আমি এসছি, তাহলে আমাকে আর গ্রেপ্তার করা যাবে না। আমি জানি না কোন ওকালতি স্কুল থেকে এই ব্যারিস্টারি উনি শিখে এসছেন, ভদ্রলোক কি এই ওকালতি শিখে এসছেন, কিন্তু এইগুলো কিন্তু কুযুক্তি। বেশ, দেখুন শতরূপ, অবশ্যই দেবো আপনাকে সুযোগ। শতরূপ বলার সময় টেকনিক্যালিটি বলে একটা কথা বললেন। TV9 বাংলা কিন্তু টেকনিক্যাল পয়েন্ট শুধু ধরছে না, আমাদের কথা হচ্ছে তদন্তকারী সংস্থার যদি এই কনফিডেন্সটা থাকে যে তারা যাকে বোঝাতে চাইছেন তিনিই, তাহলে সেটা উল্লেখ করে দিলে জনতার বুঝতে সুবিধে হয়, আদালতের বুঝতে সুবিধে হয়, এবং বহু মানুষ তারা বসে আছেন প্রতিকারের জন্য, যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের সুবিধে হয়। এই জন্যই আমি শুধু টেকনিক্যালিটিসের জন্য নয়। রাজাদা, যেই প্যারাগ্রাফটা আপনার যেই পাতাটা ধরে রয়েছেন চার্জশিটের হাইলাইট করা আছে, ওটা ডিজিটাল কপি আমার কাছে রয়েছে, অলরেডি সমাজ মাধ্যমে সেটা প্রকাশিত। আপনি দেখুন প্যারাগ্রাফটাতে অভিষেক ব্যানার্জি আর সঙ্গে পার্থ চ্যাটার্জি লেখা আছে, দেন এডুকেশন মিনিস্টার পার্থ চ্যাটার্জি কিন্তু লেখা নেই। না আমি মাঝখানে অন্য জায়গায় আছে, হ্যাঁ অন্য জায়গায় রয়েছে। অন্য জায়গায় কিন্তু অডিও এই যে ক্লিপটা, তার বক্তব্য অন্য জায়গাটায় নেই। আপনাকে এই টেকনিক্যালিটি কোটান করে এটা বুঝতে হবে। মানে সবকিছু গুলিয়ে ঘেটে করে খিচুড়ি বানিয়ে দিলে তো হবে না, এটা তো চার্জশিট। আমি জানতাম বিশ্বজিৎ দা খাতা চেক করেন, উনি প্রফেসর মানুষ, এখন দেখতে পাচ্ছি উনি দিন মানে পার ডে ডজন চার্জশিটও লেখেন, কারণ উনি এত কিছু বলে দিতে পারছেন, উনি এক্সপার্ট এই বিষয়ে। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে জলঘোলা করার কোনো জায়গা নেই। কিন্তু বিষয় যেটা নিয়ে জলঘোলা হতে পারে সেটা হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে অ্যারেস্ট হবে, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, এটা বোধহয় বিশ্বজিৎ বাবু যিনি প্রত্যেক দিন 1 ডজন চার্জশিট লেখেন, ওনার কথাতেই পরিষ্কার। এই হচ্ছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার কোম্পানিতে একটা বড় পদে ছিল এই কালীঘাটের কাকু নামক মহান ব্যক্তিটা, যার কোম্পানির প্রপার্টি কিন্তু সিজ করা হয়েছে এবং সেটা চ্যালেঞ্জ করা হয়নি। এবং যেই ভাইপো বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট আজকে প্রেস রিলিজটা করে ঠাকুর ঘরে কি আমি তো ওই প্যারাগ্রাফে দিয়েছে, যে প্যারাগ্রাফের কথা, এক সেকেন্ড, যে প্যারাগ্রাফ জনতার কাছে সংশয় রাখলে হবে না, যে প্যারাগ্রাফের কথা অভ্র বললেন, যে অনুচ্ছেদ, সেখানেই দেখুন স্পষ্ট লেখা আছে, একেবারে গ্রিন ইয়েতে আমি দাগিয়েছি, দেখুন এখানে লেখা আছে ইট হ্যাজ 17.10 it has also been revealed that the illegal appointments were secured by Kuntol Ghosh, Shantanu Banerjee and Sujoy Krishna through accused Partho Chatterjee, the then education minister. এই প্যারাগ্রাফেই আছে, বলুন প্লিজ। ভালো করে পড়তে পারেনি, ডিজিটাল কপি তো না, এক জায়গায় আছে, এক জায়গায় নেই, মানে এক জায়গায় আমি কথা বলি, অন্য কথা বলি, শুনুন আমার কথা শুনুন, আমি এমনি অপছন্দ করি, আপনি আমি কথা বলি না, কিন্তু আমি জানি না, আমি জানি না এই শিষ্টাচারটা মেইনটেইন করো, প্লিজ বলুন, এটা তোমার সময় বলি না, এই শিষ্টাচার মেইনটেইন করে কিন্তু কেউ কথা বলতে পারবে না, অন্তত এই শিষ্টাচার মেইনটেইন করো প্লিজ। এত টেকনিক্যালিটি না না, পরিষ্কার করে অভ্র যেটা বলছে যে চার্জশিট অভ্র যখন নিয়ে আসে, আমি দিনে কতগুলো লিখি এবং দেখে দিই, সেই চার্জশিট গুলো অভ্র নিয়ে আসে, তো সেখানে অভ্র জানে আমার সম্পর্কে, জানে রাজনৈতিক কথা না বলে ব্যক্তি আক্রমণ ছাড়া কোনো যুক্তি নেই। ঠিক তেমন ভাবে অভ্র যত সহজ ভাবে বুঝতে পারে এটা, সেটা যদি সিবিআই বুঝতে পারতো, তাহলে এই সুযোগ বা স্কোপটা তাড়াতাড়ি বলে দিতে পারতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি। আসলে অভ্ররা এটা চায় যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, সেইটা আগে থেকে একটা পলিটিক্যাল ন্যারেটিভস তৈরি করা। আমরা তো বলছি যদি কেউ প্রমাণ থাকে, কে বাঁচাতে চাইছে, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের আইন তাকে বাঁচাতে চাইছে। ঠিক আছে, এক সেকেন্ড, প্রতিক্রিয়াগুলো নিয়ে নি একটু, আমাদের একের পর এক রাজনৈতিক নেতার প্রতিক্রিয়া নিচ্ছি, তারপর শতরূপের টার্ন প্লিজ। যে অপরাধ, এই যে দুর্নীতি, তার অপরাধীদের চিহ্নিত করুন, তখনই সম্ভব যখন তদন্ত স্পষ্ট হবে, তদন্ত নিরপেক্ষভাবে হবে। কিন্তু এখানটাই দিদি আর মোদি, তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে।
যেমন আরজি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। তিনটা আমাদের বক্তব্য। চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। দেখুন, এই চার্জশিট দেখে আমরা কেউ বুঝতে পারছি না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বোঝার কথাও নয়। টেকেন ফর গ্রান্টেড বলে আইনে কিছু হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কালকেই তৃণমূলের একটা মহতী বৈঠক আছে, তার আগের দিন এমন একটা নাম ভেসে উঠলে তৃণমূলের অন্দরে অস্বস্তি হওয়াটা খুব অস্বাভাবিক নয়। দেখুন, কুণাল ঘোষ সত্যি কথাই বলছেন, ওনারা আসলে নিজের এতগুলো চার্জশিট দেখতে হয়, তার বাইরে আর অন্য চার্জশিট দেখার সময় পাননি, সে ঠিক বুঝতে পেরেছি। কিন্তু যেটাকে নিয়ে আমরা কথা বলছি, দেখুন আমি ব্যাপারটাকে এইভাবে দেখছি, সিবিআই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা স্পেসিফাই করে দিত, তাহলে এই জল্পনা কল্পনার জায়গাটুকু থাকতো না, তৃণমূল যতটুকু কথা বলার সুযোগ পাচ্ছে সেইটুকু পেত না। তবে এটাও ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট জেনেই হোক না জেনে হোক, কি হয়তো আমি জানি না এর পেছনে অন্য কোনো গল্পও আছে কি না, ওদের তো এখন মাস্টার নাই চলছে, যে কোনো কারণেই হোক না কেন সিবিআই যতটুকু এরার মার্জিন ছেড়েছিল অভিষেকের অ্যাডভোকেট সেটুকুকে ভরে দিয়েছে এবং ওরাই বলে দিয়েছে এটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি এই কথাটা বারবার বলছি রাজাদা, যথেষ্ট মানে একটা লম্বা থ্রিলার আমরা দেখছি, লম্বা ওয়েব সিরিজ আমরা দেখছি বেশ অনেকগুলো বছর এবং অনেক চোখের জল পার করে গেছে। আমি সত্যি সত্যি রাজাদা আমাদের রাজনীতি করতে গিয়ে না আমাদের এই মানে দুর্ভাগ্যজনক বাস্তবতাকে ফেস করতে হয়। কত জায়গায় যায়, একটা ছেলে স্টেশনের ধারে টোটো চালাচ্ছে, গল্প করে বলছে যে দাদা এসএসসি দিয়েছিলাম 2013-এ পাস করেছিলাম, চাকরি হয়নি, এখন টোটো ছেলেটা না স্বপ্নটাও ছেড়ে দিয়েছে, তার যে কোনোদিন আর চাকরি হবে ওই অপেক্ষাতেও আর নেই। আমি বলছি যে এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে এবার যেন সত্যিই একটা জাস্টিস হয়। দেখুন আমি একটা বিরোধী দল করি, তো নিশ্চয়ই অভ্র আমার সাথে এখানে একমত হবে, এদের এই চুরির যদি কোনো বিহিত না হয় না, তাহলে সত্যি সত্যি এদের এই হাজার হাজার কোটি টাকা চুরির বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াই করা সম্ভব নয়। দেখুন এদের এই চুরির কিন্তু একটা বিহিত দরকার, আমি এটাই বলছি। শতরূপ একটা প্লেন সাদামাটা জনতার প্রশ্ন, দেখুন সিবিআই ইডিকে লোকে সামনে দেখতে পায় না, একটা দুটো অফিসারকে মাঝে মাঝে দেখে ফুটেজ টিভিতে, তাও তারা কোনো কথাও বলেন না, কিছুই না, মাঝে মাঝে স্টেটমেন্ট দেয়। আমার কথা হচ্ছে দেখতে রাজ্য বিজেপিকে পায়। আপনাদের নেতারাও অনেকবার বলেছেন সিবিআইকে আরো ফাস্ট হওয়া উচিত, আরো 26-এর আগে এইরকম একটা এত বড় নাম ভেসে উঠলো, তারপর যদি কাজের কাজ আসল জায়গায় কিছু না হয় তাহলে কে লুজার কে গেনার পলিটিক্যালি। আমরা মনে করি যে খুব এক্সপিডিশিয়াসলি সবকটা তদন্ত হওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক যেমনি এখানেও এক্সপিডিশিয়াসলি হওয়া উচিত, ঠিক তেমনিভাবে কেরালায় পিনারাই বিজয়নের মেয়ে যে এখনো এসএফআই এবং ইডি তদন্ত ফেস করছেন, অ্যারেস্ট হননি, সেটাও আমরা মনে করি এক্সপিডিশিয়াসলি হওয়া উচিত। তো যাই হোক, এইসব কথা ছেড়ে আমি বলছি সেটা হচ্ছে আমাদের রাজ্যে যেই ইকোনমিক অফেন্সেস উইং ছিল বা গোয়েন্দা পুলিশ ছিল বা রাজ্য পুলিশের যে কোনো উইং ছিল, তারা কিন্তু এই ধরনের দুর্নীতি বছরের পর বছর হওয়ার পরেও সেটা হতে দিয়েছে, বা তারা জানতোই না নাকি, এটা তো হতে পারে না সে জানতো না, তার মানে তারা হতে দিয়েছে, এটা লজিক্যাল কনক্লুশন। সেখানে দাঁড়িয়ে এই যে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, এটা ভাঙছে ইডি এবং সিবিআই। সময় আমাদের লাগছে, কিছু করার নেই, কিন্তু আমরা আশা করব যে তার কারণে আমাদের আর হাফ মিনিট সময়, প্লিজ দুজন প্লিজ। আমিও দ্বিতীয় কথার সাথে একদম একমত এবং প্রথম কথাটার সাথেও একমত। ও যেটা বেসিক্যালি বলার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ হোক কি কেরালা, মোদির সিবিআই খেলানি, ও এটাই বলার চেষ্টা করলো। ঠিকই বলেছে, না ঠিকই বলেছে, না আমি একমত। আমার মনে হয় রাজাদা সিবিআই এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ সিবিআই খেলা তাহলে আজকে আমাদের এই হতো না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে সিবিআই বুঝতে পারছে না, সিবিআই বুঝতে পারছে তাহলে সুনির্দিষ্ট করে বলে বিজেপি একটু চুপ, বিজেপি একটু চুপ, নিজেদের বাঁচার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু চুপ। সিবিআই যদি দক্ষ হতো, তৎপর হতো, তাহলে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে ঠিক করতো। আজকে আমাদের সময় শেষ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ ডিবেটে আসার জন্য। আজকে আমাদের এই ডিবেট বেছে নেওয়ার প্রত্যেক দিনই আপনাদেরকে আমরা কারণটা জাস্টিফাই করি, কারণ আমরা আপনাদের ইস্যু চুজ করি। যদি আপনি যদি হতাশ হন তাহলে আমাদের কোনো লাভ নেই, আমাদের তৃপ্তি নেই তাতে। তাই এটা আপনাদের জন্য বেছেছিলাম, যারা আপনারা বসে আছেন, আপনার ঘরের ছেলেমেয়েরা বসে আছে, আমাদের ঘরের ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে একটা প্রতিবিধানের জন্য, প্রতিকারের জন্য। সেই তদন্তটা যাতে জুৎসই হয়, আরো স্ট্রং হয়, কার নাম ভেসে উঠলো তাতে কার কি রাজনৈতিক ফায়দা, এ নিয়ে আমাদের বা আপনার
সত্যি কিছু যে যাওয়া আসার কথা নয়। আমরা চাই সঠিক তদন্ত। এই নাম যদি সেই নামের দিকে উদ্দেশ্য হয় তাহলে যাতে পরিচয় উল্লেখ করা যায়, আর যদি না হয় তাহলে এ নাম দেওয়ার কোনো যুক্তি নেই। আমরা অন্তত তাই মনে করি। দেখতে থাকুন TV9 বাংলা।